বিবি অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স, মানে যারা ডিগ্রি পড়ে তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন। এখানে মূলত আলোচনাটা কি করা হয়েছে, এই অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি মানে কি, এই ব্যাপারটাকে আমরা ভালো করে বুঝি। ধরো একজন ব্যক্তি সে ব্যবসা করে, তো ব্যবসা করতে গেলে মানুষের অনেক কি থাকে, দায় দেনা থাকে না, অনেক লেনদেন থাকে। এখন লেনদেনের কারণে যখন তার সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ তার যে সম্পদ আছে সেই সম্পদ বিক্রি করে সে এই দায় পরিশোধ করতে পারবে না, এই দায় পরিশোধ করতে পারবে না, তখন তার তো জীবন অবস্থা খারাপ। কারণ তার দান দেনার চাপে তার যে সাধারণ জীবনযাপন সেটা কি হয়ে গেছে, সম্ভব না, খুব খারাপ হয়ে গেছে অবস্থা। এই অবস্থায় সে কি করবে, এই অবস্থায় সে আদালতের কাছে যাবে। কার কাছে? আদালতের কাছে যাবে। আদালতের কাছে গিয়ে একটা রিট পিটিশন জারি করবে যে মাননীয় আদালত, আমি খুব স্বনামধন্য ব্যবসায়ী ছিলাম, কিন্তু এই কারণে আমার ব্যবসা ডিফল্ট হওয়ার কারণে এখন আমি ঋণ পরিশোধের সমর্থ নই, তা আমার কি করা হোক, দেউলিয়া ঘোষণা করা হোক। এখন আদালত যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে তোমার যারা পাওনাদার আছে ওই পাওনাদাররা তোমার কাছে আর টাকা দাবি করতে পারবে না। তখন কত স্যার এটা কত সুবিধা, মানে কত সহজ সুযোগ না, আমি অনেক টাকা ঋণ করব আর আদালতের কাছে গিয়ে দেউলিয়া হয়ে যাব। আসল ব্যাপারটা তা না। এক্ষেত্রে যেটা করতে হবে, বসো, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন আদালতের কাছে পিটিশন দায়ের করব তখন আদালত কি করবে, একজনকে রিসিভার নিয়োগ করবে, মাঝখানে মধ্যস্থকারী নিয়োগ করবে। তখন ওই মধ্যস্থকারী আমার যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে আমার যত দায় আছে ওটা ক্যালকুলেট করবে, করার পর আমার সম্পদ থেকে যেটুকু দায় পরিশোধ করতে আমি সক্ষম ওইটুকু দায় পরিশোধ করে দিয়ে এই বিজনেসটা ক্লোজ করে দেবে। যেমন ধরো আমার দায় আছে 30 লাখ টাকা, দায় কত? 30 লাখ। আমার যত স্থাবর সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো বিক্রি করে পাওয়া যাবে 20 লাখ। কত পাওয়া যাবে? 20 লাখ। তাহলে আরো 10 লাখ টাকা কাটতে আছে না? এই 20 লাখ টাকা যদি আমি 30 লাখ টাকা দায়ের বিপরীতে 20 লাখ টাকা সম্পদ দিয়ে পরিশোধ করতে যাই, আমি কি 100% দায় পরিশোধ করতে পারবো? না, আমি কত 66.67%, 3/2 দায় পরিশোধ করতে পারবো। এই 3/2 দায় পরিশোধ করার জন্য আমাকে কি করতে হবে, ওই সম্পদটা পুরোটাই সেল করে দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন ধরো নাইমুর আমার কাছে 3 লাখ টাকা পায়, এখন ওকে দিবে কত? 2 লাখ। 3/2 কত? 2 লাখ। এখন আর 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা সে কোনোদিন আমার কাছে আর চাইতে পারবো না, কারণ আমি দেউলিয়া হয়ে গেছি। আদালত কর্তৃক কি কর্তৃক? সাইলেন্ট করো মোবাইলটা। আদালত কর্তৃক কি হয়ে গেছি? দেউলিয়া হয়ে গেছি। তাহলে ওই জায়গায় আমার কাছে আর চাইতে পারবে না। মানে এরপরে যদি আমি আবার খুব কষ্ট করে আবার যদি আমার বিজনেসে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপর কেউ আর আমার কাছে টাকা চাইতে পারবে না দেউলিয়া হয়ে যাওয়ার পরে। তো সেজন্য মানুষের মান সম্মান জীবন বাঁচানোর জন্য মূলত আদালত কর্তৃক ব্যবসায়ীদেরকে দেউলিয়া করার একটা কি আছে, নিয়ম আছে। এটাই মূলত আজকে আমরা শিখবো, কোন প্রক্রিয়ার মাধ্যমে দেউলিয়া ঘোষিত হয় এবং দেউলিয়াটা কিভাবে বন্ধ করা হয় হিসাবগুলো, এবং দেউলিয়ার প্রক্রিয়াটা কিভাবে শেষ করা হয়, এটা মূলত আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখবো। আজকে আমি এই চ্যাপ্টার রিলেটেড কিছু রুলস তোমাদের দিব, যদি আমাদের শীটে সব দেওয়া আছে আমি জাস্ট তোমাদের দেখাই দিব যাতে ক্লাসটা আমাদের ছোট হয়। তাই ঠিক আছে? এখানে যাবতীয় রুলস এবং একটা ম্যাথ আমরা হাতে কলমে করে দেখবো যে কিভাবে করতে হয়। কেমন? ওকে, প্রথমে আমরা দেখবো কোন ব্যক্তির দেনা পরিশোধের অক্ষমতার ফলে যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় তা থেকে পরিত্রাণ দানের মাধ্যমে নতুন জীবন গড়ার লক্ষ্যে আদালতের মাধ্যমে তাকে দায় হতে কি দেওয়া হয়? অব্যাহতি। পুরোটা না, কিছু যেটুকু বাকি আছে, যেটুকু বাকি থাকে। হ্যাঁ, আর এই প্রক্রিয়া হলো কি, দেউলিয়া সংক্রান্ত হিসাব রক্ষণ। এখানে আমরা দেখবো রিসিভার ফিস। রিসিভারকে ওই যে আদালত কি করবে, একজনকে রিসিভার দায়িত্ব দিবে যে আপনি এটাকে মধ্যস্থ করে বন্ধ করে দেন, ও হচ্ছে রিসিভার। যেমন ইবেলি যখন সংকটে পড়ছিল বাংলাদেশে, আমাদের একজন বিচারপতিকে, বিচারপতি সম্ভবত নাম মানিক মনে হয়, বিচারপতি মানিকের মনে হয় নেতৃত্বে, ওনার নামটা আমার মনে নাই, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন দিয়েছিল। কমিটি যাচাই বাছাই করে দেখছিল যে ইবেলিকে কি দেউলিয়া করবে নাকি এটাকে কোনো প্রক্রিয়ায় চালু রাখা যায়। কারণ ইবেলের কি ছিল, অনেক টাকা দায় ছিল, ওই অনুযায়ী সম্পদগুলো ছিল না বেশি। তাহলে ওই কি তাকে দেউলিয়া ঘোষণা করে দিবে না অন্য কিছু? তার যাই হোক, আমাদের ওই কমিটি তাকে দেউলিয়া ঘোষণা করে নাই। দেউলিয়া ঘোষণা করলে আমরা হয়তো একটা জ্বলন্ত উদাহরণ পেতাম। তাহলে ওই কমিটিকে আমরা ধরতে পারি রিসিভার। এখানে যে একজন ব্যক্তি হতে হবে এরকম না, একটা কমিটিও রিসিভার হতে পারে। তাহলে ওই রিসিভার যে এই প্রক্রিয়াটা করবে, এদের বেতন দিবে কে? এদের বেতন কি সরকার দিবে? না, এদের বেতনের ব্যবস্থা করবে হচ্ছে এই দেউলিয়াকৃত ব্যক্তির সম্পত্তি থেকে। কোথা থেকে? দেউলিয়াকৃত ব্যক্তির সম্পত্তি থেকে কি
ওদের বেতনের ব্যবস্থা। বেতন মানে কি একটা ভাতা আর কি, সেই ভাতাটাকে বলা হয় রিসিভার ফিস। সেই ভাতাটাকে কি বলে? রিসিভার ফিস। এখন এই রিসিভার ফিসটা কি দেখবো আমরা, ফর আনসিকিউরড প্রপার্টিজ। এখন এই লোকের সম্পত্তি যখন আমি বিক্রি করতে গেছে, রিসিভার কি করতে গেছে? বিক্রি করতে গেছে। আমরা কিন্তু রিসিভার হয়ে এই কাজটা করতেছি। তাহলে রিসিভার যখন বিক্রি করতে গেছে তখন দেখছে যে ওই লোকের দুই ধরনের সম্পত্তি আছে। এক ধরনের সম্পত্তি হচ্ছে বন্ধক দেওয়া, ঋণ নিছে সম্পত্তি বন্ধক দিয়ে। আরেক ধরনের সম্পদ হচ্ছে বন্ধক দেয় নাই। কি বন্ধক দেয় নাই? যেগুলো বন্ধক দেয় নাই ওগুলোর নাম হচ্ছে আনসিকিউরড প্রপার্টিজ। বলো, আনসিকিউরড প্রপার্টিজ। আর যেগুলো বন্ধক দিছে সেগুলোর নাম হচ্ছে সিকিউরড প্রপার্টিজ। যতগুলো সম্পদ বন্ধক না দিয়ে আমরা ফ্রি আছে, সম্পদ হিসেবে রয়ে গেছে, এগুলো কোথাও বন্ধক বন্ধক নাই, ওই সম্পদগুলো বিক্রি করলে যদি 10 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে ওটার উপর পাবে 10%। কারা? ওই রিসিভার, যে মধ্যস্থকারী, সে 10% নিয়ে যাবে। বাকিরা থাকলে ও বাকিদের দিবে, এটা অন্য কথা। তো সে আগে তার পকেটে কত 10% রেখে দিবে। যদি 10 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে ওই টাকাটুকুর 5%। আর 2 কোটির ঊর্ধ্ব হলে 1%। 2 কোটির ঊর্ধ্ব হলে 1%। ধরো কারো যদি সম্পত্তি বিক্রি করে 2 কোটি 40 লাখ টাকা হয়েছে, সম্পত্তি বিক্রয় কত হয়েছে? 2 কোটি 40 লাখ। এটা কি হবে? এটার প্রথম 10 লাখ টাকার উপর 10%, আর থাকে কত? 2 কোটি 30 লাখ। এটার এই 2 কোটি 30 লাখের 1,90,000 পর্যন্ত হবে 5%। এই যে 2 কোটি থেকে 10 লাখ বাদ 1,90,000, তাহলে আর কত থাকে? আর 40 লাখ থাকে। এই 40 লাখের উপর হবে 1%। যাই থাকুক, এইভাবে হিসাবটা করতে হবে। তোমরা ট্যাক্সের ক্লাস করছো না? এই ট্যাক্সের ঠিক এইভাবে আমরা ট্যাক্স দিতাম, এইভাবে আমরা রিসিভার ফিটা ধরবো। তাহলে এই রিসিভার ফিটা বুঝছি। এটা কোন সিকিউরিটি গুলো? যে সিকিউরিটি গুলো বন্ধক দেয়নি, যে সিকিউরিটি গুলো বন্ধক দেয়নি। এবার যে সিকিউরিটি গুলো বন্ধক দিছে ওগুলোর উপর হচ্ছে 4%। এটা ফ্ল্যাট। সম্পদ বন্ধক দিলে ওই সম্পত্তি বিক্রি করে কত পার্সেন্ট? 4%। আর যে সকল সম্পত্তি বন্ধক নাই 10, 5, 1। এই যে বন্ধকি সম্পত্তি আমরা দেখছি জীবনে চোখে? দেখছি। গাড়ির পিছনে লেখা থাকে এই গাড়িটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, বাড়ির পাশে লেখা থাকে এই বাড়িটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। দেখছো? বাড়িতে দেখা যাবে না? তাহলে এটার মানে কি জানো? এই সম্পত্তিটা হেলান দিও না, ওদিকে হেলান দিও না। ওই সম্পত্তিটা কি ব্যাংকের কাছে দায়বদ্ধ। এখন যেই ব্যক্তি লোনটা নিছে ও যদি এখন ডিফল্ট হয়ে যায় তাহলে ওই জায়গাটা হবে কি না, কি 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 কোন ধরনের সম্পত্তি? সিকিউরড প্রপার্টিজ। বুঝা গেছে ব্যাপারটা? এখন তার আরেকটা জমি আছে পাশে, ওটা বন্ধক দেয় নাই, ওটা হবে আনসিকিউরড প্রপার্টিজ। তো রিসিভার যখন বিক্রি করবে, যেটা বন্ধক দেওয়া ওটা বিক্রি করলে পাবে কত পার্সেন্ট? 4। আর যেটা বন্ধক দেওয়া না ওটার উপর হবে হিসাব অনুযায়ী পাবে। তাহলে আমরা কি রিসিভার ফিস ক্লিয়ার? এটা পার্ট বি তে রিসিভার ফিসের ম্যাথ আসতে পারে তোমাদের, যে বিক্রি করে এত টাকা যদি সম্পদ পায় তাহলে এখান থেকে কত টাকা রিসিভার ফি আসবে বের করো। ছোট ছোট ম্যাথ এখান থেকে আসতে পারে। ক্লিয়ার গেল শেষ এটা। তাহলে রিসিভার ফি আমরা ক্লিয়ার, রিসিভার কে ক্লিয়ার। ওকে, নেক্সট অব্যাহতি প্রাপ্ত সম্পত্তি। এখন রিসিভারের কাজ কি? দেউলিয়াকৃত ব্যক্তির সব সম্পত্তি বিক্রি করে দিবে। বিক্রি করে দিয়ে ওই সম্পত্তিগুলো দিয়ে তার দায়টাকে পরিশোধ করার চেষ্টা করবে, যতটুকু পারে, যত পার্সেন্ট পারে ওটা পরিশোধ করবে, তাই তো? এখন ওর যদি সব সম্পত্তি, আমাদের নাইমুর সাহেব দেউলিয়া হয়ে গেছে, ওর যদি সব সম্পত্তি বিক্রি করে দেয়, ও ভিক্ষার থালা লইয়া কালকে রাস্তায় নামতে হবে না? রাস্তায় নামতে হবে না? একজন মানুষকে দেউলিয়া করতে গিয়ে যেন আমরা ভিক্ষার থালা হাতে রাস্তায় নামাই দিই, এটা তো মানবতার জীবন, মানে মানবতার ব্যাঘাত ঘটে, তাই না? তাহলে এখানেও ল কিছু মানবিক, যে তাকে কিছু সম্পদ তুমি ছেড়ে দিতে পারবা, মানে সব সম্পদ বিক্রি করার দরকার নাই, কিছু সম্পদ তার জন্য রেখে দাও, ওইটাকে বলা হয় অব্যাহতি প্রাপ্ত সম্পত্তি। এটা ছাড় দাও তাকে। এটা কি কি? দেউলিয়া ঘোষিত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি, তার যদি ব্যবহৃত কোনো যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতিগুলো কি এখানে আসবে। যেমন তার একটা মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলটা ছাড়, এটা বিক্রি করার দরকার নাই, ঠিক আছে? এরপর নিজের ও পরিবারের পরিধেয় বস্ত্রাদি, কাপড় চোপড় খুলে নেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো রেখে দিতে হবে। গৃহস্থানের সরঞ্জামাদি, টিভি, ফ্রিজ, এগুলো থাকে মোটামুটি আর কি, এটা থাকবে। এখানে আবার প্যাস আছে, একটু একটু পর ওয়েট করতেছে। কারণ কি, তুমি দেউলিয়া হওয়ার আগে আগে ভাব যখন বুঝছো, তুমি একটা টিভি লাগাইছো 85 ইঞ্চি, ফ্রিজ কিনছো একটা কত সেফটি 300 সেফটি 400 সেফটি, বিশাল ফ্রিজ কিনছো, একবার রুমের ফ্রিজ বানাই দিয়েছো, ঠিক আছে? তাহলে ঝামেলা আছে। তারপর
বসবাসের স্থান বা বাসগৃহের মেজর আয়তন শহর এলাকায় হলে 2500 বর্গফিট। কত বর্গফিট? 2500। আর যদি গ্রাম এলাকায় হয় 5000 বর্গফিট পর্যন্ত ওর জন্য ছাড়। এর বেশি হলে বিক্রি করে দিবে। ধরো এখন কারো আছে, ধরো 10,000 বর্গফিটের একটা বাড়ি আছে, 5000 বিক্রি করে 5000 রেখে দিবে যদি গ্রামে হয়। আর ধরো শহরে দুইটা ফ্ল্যাট আছে, একটা হচ্ছে তোমার 2500 বর্গফিট, আর একটা হচ্ছে 3000 বর্গফিট, 2500 রেখে 3000 বিক্রি করে দিবে। বুঝতে পারছো ওটা? তো এটা হচ্ছে ছাড়। এবার এই দুইটা জায়গার মধ্যে এখানে তার কোনো সমস্যা নাই, এটা ফিক্সড। কিন্তু এই দুইটা জায়গার মধ্যে সে কিন্তু ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না, সেই জন্য লতে আবার বলে দিছে, তবে ক এবং ক্ষয়ের দফায় উল্লেখিত সামগ্রীর মূল্য 3 লাখ টাকার বেশি হবে না। কাপড় চোপড়, যন্ত্রপাতি, বাসগৃহের আসবাবপত্র, এগুলো সব মিলাইয়া 3 লাখের বেশি হলে অতিরিক্ত অংশ বেচা লাগবে। 3 লাখের বেশি হলে বাকি অংশ বিক্রি করে দিবে। বুঝছো? কাকে কত দেওয়া যাবে সব বুঝছো? 3 লাখ। তাহলে এটা হচ্ছে কি অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তি। অর্থাৎ এই ধরনের সম্পত্তি যদি থাকে আমরা ওটাকে অঙ্কে ইনক্লুড করবো না, ওটাকে বাদ দিয়ে দিব, থাক, ওটা ধরার দরকার নেই। ঠিক আছে? এই হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তি। এবার আসো, তাহলে আমরা সম্পদ ক্লিয়ার। কয় প্রকার সম্পদ দেখলাম? 3 পদের। 1 বন্ধকি, সিকিউরড, আনসিকিউরড, অব্যাহতিপ্রাপ্ত। গেল, শেষ। এবার আমরা দায় দেখবো। কি দেখবো? দায়। প্রথম প্রকারের দায় দেখবো আমরা ফুললি জামানতযুক্ত পাওনাদার, অর্থাৎ ফুললি সিকিউরড ক্রেডিটরস। ফুললি সিকিউরড ক্রেডিটরস। এবার আমরা একটু বলি, ফুললি সিকিউরড ক্রেডিটরস দায়ের মূলত 4টা ভাগ হয়। কয়টা ভাগ হয়? 4টা ভাগ হয় দায়ের। দায়ের 4টা ভাগের মধ্যে 1 নম্বর ভাগ হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস। অর্থাৎ এই যে সে দেউলিয়া হয়ে গেল আমাদের নাইমুর সাহেব, তার কাছে বিভিন্ন মানুষ টাকা পায় না? তার কাছে বিভিন্ন মানুষ কি পায়? টাকা পায়। এই টাকাটা 4 প্রকার হতে পারে। 1, তার সম্পদ বন্ধক রেখে তাকে ঋণ দিছে। কিছু মানুষ আছে তার সম্পদ বন্ধক রেখে ঋণ দিছে। 2 নম্বর হচ্ছে তার সম্পদ বন্ধক রেখে ঋণ দিছে, তবে পুরোটা না। 3 নম্বর হচ্ছে কিছু তার লোকাল অথরিটি গভর্নমেন্টের কাছে কিছু দেনা আছে, সেগুলো দিয়ে দিছে, সেগুলো আছে। 4 নম্বর হচ্ছে তার কোনো বন্ধক নাই, এমনি মানুষ টাকা পাবে। কয় প্রকার হলো? 4 প্রকার। তাহলে এর মধ্যে হচ্ছে 2 প্রকার হচ্ছে সিকিউরড, আর এক প্রকার হচ্ছে আনসিকিউরড। আমি ক্লাস নিচ্ছি, এখন কথা বলা সম্ভব। আচ্ছা, এখানে দেখো, একটা হচ্ছে ফুললি সিকিউরড, আরটা হচ্ছে সিকিউরড, আর হচ্ছে আনসিকিউরড। সিকিউরডের মধ্যে আবার 2 প্রকার। তাহলে আমরা বুঝলাম না, যত দায় আছে দায়গুলোকে আমি আরো ক্লিয়ার করি। সিকিউরড, আনসিকিউরড, বন্ধকি, অবন্ধকি, বন্ধকি, অবন্ধকি। এবার বন্ধকি গুলো আবার 2 প্রকার। একটা হচ্ছে ফুললি, আর একটা হচ্ছে পার্টলি। এবার ফুললি আর পার্টলি কি? ধরো আমি 5 লাখ টাকা ঋণ নিছি। কয় লাখ টাকা? 5 লাখ টাকা ঋণ নিছি। আমি সম্পদ দিছি, কি দিছি? জামানত, অ্যাসেট দিছি 6 লাখ টাকার। তাহলে বলুন তো, আমার 6 লাখ টাকার সম্পদ বেচা ও 5 লাখ পুরোটাই পাবে কিনা? পাবে। তাহলে এটা কি ফুললি না পার্টলি? ফুললি। এটাই বললাম আমরা, ফুললি সিকিউরডের মধ্যে আছে যে সমস্ত পাওনাদার তাদের ঋণের বিপক্ষে পর্যাপ্ত জামানত রেখেছেন তাদেরকে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার বলে। অর্থাৎ ঋণের পরিমাণের চেয়ে জামানতের মূল্য কি হবে? বেশি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লোনটা একটু হালকা, সিকিউরিটির মূল্য বেশি, তাহলে এটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস। সোজা কথা, তোমার সম্পদ বেচা সে পুরো টাকা আদায় করে ফেলতে পারবে, ওটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস। এটা হচ্ছে কি? ফুললি সিকিউরড ক্রেডিটরস। ঠিক আছে? এরপর পার্টলি সিকিউরড ক্রেডিটরস কাকে বলে? যেখানে আমরা ঋণের পরিমাণ বেশি, সম্পদ কম। যেমন আমি ঋণ নিছি 5 লাখ, ঋণ নিছি কত? ধরো 8 লাখ টাকা ঋণ নিছি, কিন্তু আমি সম্পদ দিছি 5 লাখ টাকা। সম্পদ দিছি কত? 5 লাখ। 5 লাখ টাকার সম্পদ বেচা 8 লাখ টাকা পরিশোধ করা সম্ভব না। তাহলে এটা হচ্ছে পার্টলি সিকিউরড। যেখানে আমাদের লোনটা বেশি হবে, সিকিউরিটি কম হবে, এটা হচ্ছে পার্টলি। তার মানে সিকিউরিটি বেচা যদি লোনের টাকা পুরো পরিশোধ করা যায় ফুললি, পুরো পরিশোধ করা না গেলে পার্টলি। ক্লিয়ার? এই দুটো নিয়ম শেষ, এই দুটো শেষ। এবার আসেন আনসিকিউরড ক্রেডিটরস, যেগুলোর মধ্যে কোনো সিকিউরিটি নাই, কোনো বন্ধক দিয়ে নেই, এমন মানুষ টাকা পায় না? কত মানুষ টাকা পায় না যাদের মধ্যে কোনো বন্ধকই নাই? এই টাকাগুলো আবার 2 প্রকার হয়। একটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, আর একটা হচ্ছে পিওর আনসিকিউরড ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কি? প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস হচ্ছে লোকাল অথরিটির কাছে যে দেনাটা থাকে বা কোনো কর্মচারীর কাছে কোনো দেনা থাকলে সেটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, বা অগ্রাধিকার পাবে। কি পাবে? অগ্রাধিকার পাবে। সেখানে কি কি আছে দেখি। দেউলিয়া ব্যক্তি দায় দেনার মধ্যে এমন কিছু দায় দেনা আছে যা জামানতবিহীন হওয়া সত্ত্বেও জামানত নাই, পরিশোধের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়।
এর মধ্যে রয়েছে কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা, সিটি কর্পোরেশন ট্যাক্স পাবে, ইউনিয়ন পরিষদ হোল্ডিং ট্যাক্স পাবে, তারপর তোমার আরো কি খাজনা সাজনা পাবে, এগুলো হচ্ছে এখানে প্রায়োরিটি পাবে আগে, সবার আগে। নেক্সট, দেউলিয়া ঘোষণার পূর্ববর্তী 6 মাসের কেরানি মজুরি পিয়নের বেতন মজুরি অনধিক 2000 টাকা পর্যন্ত। সর্বোচ্চ একজন কত পাবে? 2000 টাকা পর্যন্ত পাবে 6 মাসের মজুরি। কয় মাসের? 6 মাসের, সর্বোচ্চ 6 মাসের এবং সর্বোচ্চ কত পাবে? 2000। এখন কত স্যার, এটা কেমন কথা না? 2000 টাকা তো মাসে 4 বিলে হয় না, কিন্তু এটা হচ্ছে যে আইনে আছে, আইন তো অনেক আগে করা হয়েছে। আইন তো ধরো আজ থেকে আর 40-50 বছর আগে হয়েছে, 40-50 বছর আগে 2000 টাকা অনেক কিছু ছিল, কিন্তু এখন আর 2000 টাকাটা কিছুই না। কিন্তু আইনে তো ওই জায়গাটাই যা ছিল ওইটা রয়ে গেছে, এটা তো আর কি আপগ্রেড করে নাই। বুঝা গেছে ব্যাপারটা? এটা 2000 টাকা পর্যন্ত তার জন্য অগ্রাধিকারই পাবে। আর বাকিটা কেমনে পাবে? বাকিটা ওই আনসিকিউর্ড নিয়মে পাবে। আনসিকিউর্ড ক্রেডিটর্স মানে একেবারে সহজ, যে সকল সম্পদ দায়ের বিপরীতে কোনো কি নাই, বন্ধক নাই, জামানত নাই, এগুলো হচ্ছে আনসিকিউর্ড। তাহলে আমরা বললাম দায় কয় প্রকার? 2, সিকিউর্ড, আনসিকিউর্ড। সিকিউর্ড এর মধ্যে ফুললি, পার্টলি। আনসিকিউর্ড এর মধ্যে যেগুলোকে আগে দিতে হয় একটু, এটা হলো কি ফিনান্সিয়াল, অনেকটা আছে না, এগুলো সাধারণ আর কি। ধরো বিয়ের বরযাত্রীতে গেছে, তো বরযাত্রীতে এগুলো সবাই বরযাত্রী, এটা হলো মায়ের জামাই, এটা কি মায়ের জামাই, এটা তো অগ্রাধিকার পায় না, এটা অগ্রাধিকার দিবে আর কি। তাহলে কটা দায়? 4টা। দায় হচ্ছে কটা? 4টা। সম্পত্তি করা ছিল 3টা। এই সম্পদ আর দায়ের কাজ আমাদের করতে হবে কি, আমাদের একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে ব্যালেন্স শিটের মতো, আর একটা আমাদের ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঘাটতি হিসাব করতে হবে। কারণ ঘাটতিটা কেন আসবে? কারণ আমরা সম্পদ থেকে দায় বেশি বলেই তো আমাদের ঘাটতি পড়ছে, সেই ঘাটতিটা আমরা দেখাবো। তো এখন আমি তোমাদের এই ম্যাথটা করে দেখাবো, তোমরা জাস্ট কোয়েশ্চেনটা সামনে রাখো সবাই শিটের। ওকে, এখানে আমাদের বলছে মিস্টার কবির ফিল্ড হিজ পিটিশন ফর ইনসলভেন্সি অন ডিসেম্বর 31, 2017। 2017 সালের ডিসেম্বর 31 তারিখে মিস্টার কবির তার রিট পিটিশনটা জারি করছে। হি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, তার এই অ্যাসেট এবং লায়াবিলিটিস আছে। এই অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে কোনটা কোন টাইপের, এটা যদি আমরা চিনতে পারি, এই অঙ্কটা করা আমাদের জন্য পানির মতো সহজ। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা ফরম্যাট মুখস্থ করে অঙ্ক করি, আমরা ফরম্যাট মুখস্থ করবো না, আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্ট গুলো শিখবো। ঠিক আছে? তাহলে আমাদের বড় কাজ কি? আমরা কি রিসিভার, আমাদের কাজ কি? দেউলিয়াকৃত ব্যক্তির সম্পদ বিক্রি করে দিয়ে দায় পরিশোধ করে দিব, তারপর হিসাব ক্লোজ করে দিব। তাহলে প্রথমে আমাদের সম্পদ এবং দায়গুলো চিনতে হবে। আসেন একটু আমি দেখি প্রথমে আমাদের কি কি আছে। আমাদের বলছে ক্রেডিটর ফর গুডস, পণ্য ক্রয়ের জন্য দেনা, পণ্য ক্রয়ের জন্য দেনা, তাহলে এটা দায়। এটা কি? দায়। এই দায়ের পিছনে কিছু বন্ধক আছে না নাই? এটা থেকে বন্ধক আছে না নাই? বন্ধক নাই। তাহলে এটা কি টাইপের দায়? আনসিকিউর্ড। এটা কোন টাইপের? আনসিকিউর্ড। আমাদের এই ক্যাটাগরি চিন্তা ভুল করলে আমরা অঙ্ক শেষ। বুঝছি ব্যাপারটা? এটা কি সবাই একমত? ক্লিয়ার? ফাইন, গেল। বিলস পেয়েবল, পদেয় বিল, এটা কি? দায়। বন্ধক আছে? নাই। তাহলে এটা কি? এটা আনসিকিউর্ড। ক্লিয়ার ব্যাপারটা? দেখো কত সহজে বোঝা যায় ব্যাপারগুলো। 3, ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন অন শেয়ার, ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন অন শেয়ার, তার মানে শেয়ার বন্ধক দিয়ে ঋণ নিয়েছেন। বলেন, শেয়ার বন্ধক দিয়ে ঋণ নিয়েছি, শেয়ার বন্ধক দিয়ে ঋণ নিয়েছি। তাহলে আমাদের শেয়ার খুঁজতে হবে না, কোথায় আছে? আমরা একটু শেয়ারটা দেখি কোথায়। এই যেখানে শেয়ার আছে, আছে। এই শেয়ারের দাম ছিল আমাদের বইয়ে 15,000 টাকা। এখানে এগুলো বইয়ের দাম, কার দাম? আর ভিতরে এগুলো আদায় হবে, কারণ বইয়ে যা লেখা আছে তুমি তাই বিক্রি করে পাইবে না, কম বেশি পাইবা। তাহলে আমরা 15,000 টাকা শেয়ার বেচা পাবো কত? 16,000। তার মানে বলো তো আমরা দায় পরিশোধের জন্য কত টাকা ইউজ করতে পারবো? 16,000 টাকা। তাহলে আমাদের 16,000 টাকা সম্পদ, যেখানে দায় হচ্ছে কত? 40,000। বলতো এই শেয়ার বিক্রি করে দায় কি পুরোটা পরিশোধ করা যাবে? কতটুকু করা যাবে? কিছু অংশ। তার মানে কি? পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এই যে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, এইটুকু যদি বুঝতে পারলে তোমার এই চ্যাপ্টারটা ধরে না, তোমার 60% তোমার জন্য সহজ হয়ে গেছে। শুধু এই দায়গুলোকে তোমাকে চিনতে হবে। পারবো তোমরা? ভুল করবো না তো? আমি ক্লিয়ার? ক্লিয়ার হও নাই? তুমি কত টাকার এই যে দায় কত টাকা আছে? 40,000। কি বন্ধক দিয়ে? শেয়ার বন্ধক দিয়ে। শেয়ারের দাম আছে কত?
16,000 টাকা শেয়ার বিক্রি করে 40,000 পুরোটাই পরিশোধ করা সম্ভব না, কিছু অংশ? তাহলে কি হবে এটা? পার্টি মানে আংশিক। পার্টি মানে কি আংশিক, বুঝছি ওটা? হ্যাঁ বুঝছি আমরা। আচ্ছা এবার ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আমরা চলে যাই পরেরটাই। ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন অন স্টক। কি বন্ধক দিছি? স্টক বন্ধক দিছি, তার মানে এটাও সিকিউরড, এটাও কি সিকিউরড। স্টক বন্ধক দিয়ে ঋণ নিছি কত? 15,000। এবার দেখবো কি কি দেখবো? স্টকের দাম কত? স্টকের দাম আছে হচ্ছে 60,000, কিন্তু পামু কত? 40। তাহলে কোনটা নিবো আমরা? 40, যেটা আদায় হবে সেটা নিবো 40। তাহলে 40,000 টাকার স্টক বিক্রি করে কি 15,000 টাকা দায় পরিশোধ করা সম্ভব? পুরোটা? অবশ্যই পুরোটা। তাহলে এটা ফুললি, এটা কি হবে? ফুললি সিকিউরড। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? এবার আসেন লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড। লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এই লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড নিয়ে একটু কথা বলি। এটা আমাদের বিজনেসের রেওয়া মিলে থাকে না, এটা বিজনেসের রেওয়া মিলে থাকে না। কেন থাকে না? আমরা যখন একটা বিল তৈরি করছি, দেনাদার থেকে একটা বিল তৈরি করছি, তখন ওই বিলটা আমরা তৃতীয় পক্ষের নিকট ভাঙাই ফেলছি। তো ভাঙাই ফেললে তো এটা আমাদের সাথে আর কোনো লেনদেন নাই। যেমন ধরো নাইমুরের কাছে আমি টাকা পাবো, আমি ব্যাংকের কাছে নাইমুরের হিসাবটা বিক্রি করে দিছি, বিলটা বিক্রি করে দিছি, কারণ ব্যাংক নাইমুরের কাছ থেকে টাকা নিবে। আমার সাথে আর কোনো লেনদেন আছে? ব্যাংকের সাথে আমার লেনদেন নাই, নাইমুরের সাথে আমার কোনো কি নাই, লেনদেন নাই। মাঝখানে কি হয়েছে জানো? নাইমুর ব্যাংকে এই টাকা পরিশোধ করে না, নাইমুর ব্যাংকে এই টাকা। এখন বলো তো ব্যাংক কি বাদ দিয়ে দিব? থাক, নাইমুর পারে না, না আমার ধরবো। তাহলে যখন বিল ডিসকাউন্টেডটা ডিফল্ট হবে তখন এই টাকা আমার পরিশোধ করতে হবে। তাহলে এটা একটা নতুন দায় ক্রিয়েট হবে না? তাহলে লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড হচ্ছে একটা নতুন দায়। বলেন লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড একটা নতুন দায়। এই নতুন দায়টা সবসময় আনসিকিউরড, কারণ এটার বিপরীতে কোনো বন্ধক নাই। এটা কোন টাইপের দায়? আনসিকিউরড দায়। তাহলে আনসিকিউরড দায়ের মধ্যে মোট কত? 7,000, কিন্তু আমার পে করতে হবে কত? 3। এখানে 3,000 এই হিসাব, 7,000 কোনো দাম নাই, 7,000 কোনো কি নাই, দাম না। অর্থাৎ তোমার কাছে 7,000 পাইতাম, তো তুমি ব্যাংকে হয়তো 4,000 দিয়ে দিছো, ব্যাংকে কত দিয়ে দিছো? 4,000 দিয়ে দিছো। তাহলে আমার কাছে এখন দিতে আসবে কত? 3,000। তাহলে আমি 3,000 হিসাব করবো শুধু। ক্লিয়ার? ওকে নেক্সট। মর্টগেজ অন মিল। কি বন্ধক দিছি? মিল বন্ধক দিছি। কি বন্ধক দিছি? মিল। মর্টগেজ মানে বন্ধক, মর্টগেজ মানে কি বন্ধক। কি বন্ধক দিছি? মিল। এখন আমরা খুঁজি মিল কোথায় আছে? নিচে আছে মিল। মিল থেকে আসবে কত? 11। 20-এর মধ্যে 11 আসবে, আমরা 11টাই দেখি। 11,000 টাকার মিল বিক্রি করে কত পরিশোধ করতে হবে? 10। পুরো না আংশিক? ফুললি। এটা ফুললি সিকিউর। চলে গেছে যে ফুললি সিকিউর। ক্লিয়ার? তারপর আসো নেক্সট। ক্রেডিটর ফর রেন্ট, রেটস, ইটিসি। বিভিন্ন রেন্ট টেন্ট বাকি টাকি এগুলোর জন্য আমাদের দায় আছে কত টাকা? 3,500 টাকা। যার মধ্যে বলে দিছে 3,500 টাকা প্রিফারেন্সিয়াল, অগ্রাধিকার পাবে 3,000। তাহলে প্রিফারেন্সিয়াল 3,000 পেয়ে গেছি, আর বাকি 500 আনসিকিউর। বাকি 500 কি আনসিকিউর। যেহেতু ওরা 3,000 বলে দিছে, এটা নিয়ে আমাদের আর কোনো কিছু নাই, কোনো যুক্তি নাই। তারা কোয়েশ্চেনে ডিরেক্টলি আমাদেরকে বলে দিছে, বলছে ক্রেডিটর ফর রেন্ট, রেটস, ইটিসি। এর মধ্যে 3,000 প্রিফারেন্সিয়াল বলে দিছে। মোট আছে কত? 3,500। তো 3,500 আমরা কোথায় দিব? 500 হচ্ছে আনসিকিউরে যাবে, আর 3,000 যাবে প্রিফারেন্সিয়ালে। তাহলে প্রিফারেন্সিয়াল ডিরেক্ট বলে দিছে ওরা। নেক্সট, বুক ডেট, দেনাদার। বুক ডেট কি? দেনাদার। দুই প্রকারের দেনাদার আছে আমাদের, একটা হচ্ছে বুক ডেট গুড, আর একটা হচ্ছে ডাউটফুল। ভালো মানুষের কাছে টাকা পামু, সন্দেহজনক ডাউটফুলের কাছে পামু। ভালো মানুষের কাছে যে গুড পাবো 20,000, এই 20,000 আদায় হবে। আর ডাউটফুল 10,000-এর মধ্যে আদায় হবে কত? 2,000 আদায় হবে। এটা কি সম্পদ না? এই সম্পদ কারো বন্ধক দিছো? কোন টাইপের প্রপার্টি? আনসিকিউরড প্রপার্টিজ। এতক্ষণ কি ছিল? আনসিকিউরড ক্রেডিটর ছিল, যখন দায় ছিল। এখন যখন সম্পদ, তাহলে এখন সম্পদ দুই প্রকার, একটা হচ্ছে সিকিউরড, একটা আনসিকিউরড। তাহলে এটা কি? আনসিকিউরড প্রপার্টিজ। এই দুটো কি? আনসিকিউরড প্রপার্টিজ। ক্লিয়ার? কনসাইনমেন্ট, এটা কনফাইনমেন্ট না, এটা কনসাইনমেন্ট। সব এখানে কনসাইনমেন্ট, এটা একটা সম্পদ, এটা আনসিকিউরড প্রপার্টিজ। ঠিক আছে? নেক্সট, শেয়ার। এইটা হিসাব হইছে না? শেয়ার কোথায়? ওই বন্ধকে চলে গেছে। কোথায় চলে গেছে? বন্ধকে। এটা তো চলে গেছে, তাহলে এটা দরকার নাই, এটা সিকিউরড। হ্যাঁ, এটা সিকিউরড। তারপরে স্টক চলে গেছে, এটাও সিকিউরড। ক্যাশ, সম্পদ। কোন টাইপের সম্পদ? আনসিকিউরড প্রপার্টিজ। বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিল। কি সিকিউরড?
আনসিকিউরড প্রপার্টিজ কি এটাও কি আনসিকিউরড প্রপার্টিজ মিল তো চলে গেছে সিকিউরিটিতে চলে গেছে শেষ মেশিনারি কি আনসিকিউরড বন্ধক দিছি দেই নাই মেশিনারি বন্ধক দিছি সরি ফার্নিচার বন্ধক দিছি দেই নাই মিস্ত্রি বন্ধক দিছি দেই নাই এগুলো সব আনসিকিউরড প্রপার্টিজ ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমাদের যত দায় আছে দায়ের ক্লাসিফিকেশন বুঝছি কেমনে করবা আর যত সম্পদ আছে সম্পদের ক্লাসিফিকেশন বুঝছি নিচে কিছু কথা বলা আছে একটু দেখি 1 জানুয়ারি 6 ইয়ার এগো 1 জানুয়ারি 6 বছর আগে কখন 6 বছর আগে ক্যাপিটাল ছিল 50,000 টাকা প্রফিট করছে সে 6 বছরের টোটাল কত 45,500 লস করছে 25,000 আফটার ডিসকাউন্টিং সে 2,500 টাকা করে প্রতি বছর কি নিছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল সুদ নিছে এবং সে উইথড্র করে নিয়ে গেছে 77,200 তো সে 6 বছর আগে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে মাঝখানে 45,000 লাভ করছে 25,000 লস করছে এর মধ্যে 2,500 টাকা সুদ বাবদ নিছে এর মধ্যে আবার উত্তোলন করে নিয়ে গেছে 77,000 টাকা যা দিয়েছে তার চেয়ে বেশি নিয়ে গেছে ব্যবসা টিকবো কেমনি বুঝছো এবার আমাদের বলছে রিকোয়ার্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করো আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করো এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার আগে আমাদের 4টা দায় নিয়ে ওয়ার্কিংস করে ফেলবো আমরা যদি 4টা দায় নিয়ে আমরা ওয়ার্কিংস করে ফেলি আমাদের কাছে ওয়ার্কিংসটা খুব পানির মতো সহজ হয়ে যাবে ম্যাথ প্রেজেন্টেশন ক্লিয়ার আমি তোমাদের আগে ওয়ার্কিংস গুলো দেখাই তারপর আমাদের কি করতে হবে প্রথমে 4টা ওয়ার্কিংস 4টা দায় আমাদেরকে ক্লিয়ারফাই করতে হবে একেবারে এক ফুললি সিকিউরড পার্টলি সিকিউরড প্রিফারেন্সিয়াল আনসিকিউরড প্রিফারেন্সিয়াল তো ডাইরেক্ট বলে দিয়েছে 3,000 টাকা এটা বাদ দিলাম তাহলে আমরা কয়টা করবো আজকে 3টা করব 3টা আমরা একটু করে নিই কেমন কোয়েশ্চেনটা আমরা দেখলাম এখানে আনসিকিউরড গুলো লিখি কি লিখিও আনসিকিউরড কি কি আছে ক্রেডিটর ফর গুডস বিল পেয়েবল তারপর আছে বিল ডিসকাউন্টেড আর এই যে প্রিফারেন্সিয়াল এর এদিকে কত 500 আছে না 500 এছাড়া তো আর কোনো আছে কোয়েশ্চেন আমরা পাইছিলাম না এই 4টা আমরা লিখে দিব এখানে নামটা হবে গ্রস আর নিট ভালো করে মনে রাখবা আনসিকিউরড ক্রেডিটর নির্ণয়ে গড়টা করতে হবে কি গ্রস আর নিট মোট দায় কত নিট কত পে করতে হবে তাহলে এখানে দেখো ক্রেডিটর ফর গুডস আছে কত 74,500 এটার গ্রস যা নিট তা যেহেতু দুইটা অ্যামাউন্ট নাই তারপর আছে আমাদের বিল পেয়েবল সেম লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড গ্রস হলো 7,000 নিট হচ্ছে 3,000 তাহলে আমরা এখানে 7,000 জায়গায় 3,000 লিখবো আর ক্রেডিটর ফর এটা তো 500 টাকা 500 টাকায় লিখলো এবার যোগ করে দিলে আমাদের আনসিকিউরড ক্রেডিটর শেষ আমরা এতক্ষণ যা আলোচনা করছিলাম ওইটাই জাস্ট এখানে একটা বক্স আকারে আনসিকিউরডের টোটাল একটা বের করে নিলাম যে আমাদের 87,000 টাকার মধ্যে 83,000 টাকা ফাইনালি পে করতে হবে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার এমন ওকে এবার আমরা চলে যাই ফুললি সিকিউরড ক্রেডিটরস আমাদের ফুললি সিকিউরড ক্রেডিটরস কি কি ছিল আমরা একটু দেখি ফুললি সিকিউরড ক্রেডিটরস ছিল আমাদের ক্রেডিটর অন শেয়ার কে ফুললি ছিল না শেয়ার পার্টলি ছিল স্টকটা ফুললি ছিল না 15,000 টাকা এখানে আদায় হয়েছিল 40 আরেকটা ছিল কি মিল মিল ছিল 10,000 এর মধ্যে আদায় হয়েছিল কত 11,000 তাহলে এখানে দুইটা ফুললি একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে কি স্টক এই দুটো হচ্ছে ফুললি এই দুটোকে আমরা এখানে লিখবো ফুললি সিকিউরড ক্রেডিটরস এর এখানে লিখবো অ্যামাউন্ট অফ লোন এখানে লিখবো ভ্যালু অফ সিকিউরিটি তাহলে বলেন তো আমরা যখন ক্রেডিটর সিকিউরড বাই লিয়ান অন স্টক এখানে লোনের পরিমাণ কত 15,000 স্টকের পরিমাণ কত 40,000 আমরা এটা লিখে দিব দেখো সরি আগে প্রথমে মিলটা লিখছি আমরা মিলটা হচ্ছে লোন কত 10 আর মিলের ভ্যালু কত 11 তাহলে 10 আর 11 লিখছি আর বাকিটা ক্রেডিটর সিকিউরড বাই লিয়ান অন স্টক 15 আর কত 40 মানে দায়গুলো আর সম্পদগুলো এবার এই সম্পদ বেচে আমরা মোট কত পাইলাম 51,000 মোট দায় কত এই 51,000 কি পুরোটাই পাবো না ওই রিসিভার মিয়া 4% রেখে দিবে এই যে বলছিলাম আনসিকিউরড যত সম্পদ আছে সিকিউরড যত সম্পদ আছে ওগুলো বেচলে কত পাইবো 4% তাহলে এখানে আমরা 4% কেটে নিব সম্পদের কি কত পার্সেন্ট 4% অনেকে বলবো স্যার এটার উপর 4% করবে না দায় কি বেচতে যায় সম্পদের 4% হবে তাহলে সম্পদের 4% বাদ দিলে নিট পাচ্ছি কত তার মানে যে সকল সম্পত্তি বন্ধক দেওয়া আছে সেই সকল সম্পত্তি বিক্রি করলে 48,960 টাকা পাওয়া যাবে যার জন্য আমাদের দায় পরিশোধ করতে হবে কত 25,000 বাকিটা আমাদের সারপ্লাস বা উদ্বৃত্ত থেকে যাবে ক্লিয়ার আমরা এটা ফুললি এবার আমরা যদি পার্টলি দেখি কি দেখি পার্টলি আমরা কোয়েশ্চেনটা একটু সামনে নিয়ে আসি পার্টলিতে কি একটা ছিল আমাদের মনে আছে শেয়ার কি ছিল শেয়ারের দাম ছিল কত 16,000 আর দায় কত 40 তাহলে লোনের ঘরে 40 শেয়ারের ঘরে 16 এখানে কত পার্সেন্ট রিসিভার ফি
এখানে রিসিভার ফি হচ্ছে 4%। রিসিভার ফি কত পার্সেন্ট? এটা তো বন্ধকি, হ্যাঁ আংশিক, হ্যাঁ তাহলে এখানে তো 4% কারণ বন্ধকি তো, তাহলে এখানে কত 4%। 4% বাদ দিলে কত থাকলো? 360 আর এদিকে 40,000, যেভাবে আছে রেখে দাও, শেষ। বুঝছি? তাহলে বলো তো এই তিনটা ওয়ার্কিংস কঠিন না সহজ? শুধুমাত্র আমরা যার যার ক্যাটাগরিতে বসাই দিব, আর কোনো ঝামেলা নেই। বুঝছি? এবার মজার ব্যাপার আসো, আমাদের মূল রিকোয়ারমেন্ট, মূল রিকোয়ারমেন্ট আসে আমরা একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করবো। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এক পাশে আমরা লিখবো লাইবিলিটিস, এক পাশে লিখবো অ্যাসেট। ভালো করে বুঝো, কোয়েশ্চেন সামনে রাখো। এক পাশে লাইবিলিটিস, এক পাশে অ্যাসেট। বলো তো লাইবিলিটিস কয়টা? 4টা। ফুললি, পার্টলি, প্রিফারেন্সিয়াল, আনসিকিউরড। জাস্ট 4টাকে আমরা এখানে বসাই দিব, আর কিছু না। 4টা নামে আমি দেখাই। ফুললির ক্যালকুলেশনটা সামনে রাখো সবাই। ফুললি কত আসছে? 25,000 আর এদিকে 48,960। দায় হচ্ছে 25,000, সম্পদ কত? এক্সট্রা কত? 23,960। এটার নাম দিবেন সারপ্লাস এস পার কন্ট্রা। যেভাবে আছে সেভাবে লিখবেন, সারপ্লাস এস পার কন্ট্রা। এটা উদ্বৃত্ত, এটাকে ক্লোজ করে দিবে, এখানে 2 দাগ দিয়ে নিচে ক্লোজ করে দিবে। এটার মিনিংটা একটু পরে আমরা দেখাবো তোমাদের। 2 দাগ দিয়ে কি করে দিব? ক্লোজ করে দিবে। যা আসে যত টাকায় থাকুক না কেন এটা ক্লোজ করে দিবা। এখানে গ্রস লাইবিলিটিতে মোটটা অ্যামাউন্টটা, দায়ের অ্যামাউন্টটা দেখাবা। এটা আসলে আমাদের কোনো যোগ বিয়োগ কাজে লাগে না, এটা জাস্ট একটা উপস্থাপনা মাত্র, ঠিক আছে? এটা আমাদের ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর হচ্ছে দুটা। এবার 1 নম্বরের পরে 2 নম্বরে লিখবা প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। 2 নম্বর কি লিখবো? প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কত? 3,000। এটা দাম দিবা ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা দিয়ে 2 দাগ দিয়ে ক্লোজ। হ্যাঁ যাই থাকুক 2 দাগ দিয়ে কি ক্লোজ। 3 নম্বরে লিখবা পার্টলি সিকিউরড ক্রেডিটরস। 3 নম্বর কি লিখবা? পার্টলি সিকিউরড ক্রেডিটরস। পার্টলি সিকিউরড ক্রেডিটরস এর লোন কত? 40। অ্যাসেট কত? কোথায় আমরা একটু আগে যে ওয়ার্কিংস করছি সেই ওয়ার্কিংস সেটা পাইলাম। তাহলে এখানে বিয়োগ করে বাকি টাকাটা বসাই দিব। এটার মানে কি জানো? ধরো একজন লোকের কাছে আমরা 10 লাখ টাকা সম্পত্তি, ধরো এখানেই বলি, একজন লোকের কাছ থেকে আমরা 40,000 টাকা নিয়েছিলাম, সম্পদ বন্ধক দিয়েছি 15,360 টাকা। এখন বাকি টাকা কি পরিশোধ করতে হবে না? হবে। কোন ভাবে? আম ভাবে। ও কি এখন কোনো অধিকার দেখাতে পারবে না? সবার সাথে মিলে আম ভাবে নিবে। বুঝছো? এটা বলেন আম জনতা সবাই আর কি, তো ও আম ভাবে নিবে, এই জন্য এটা বাইরের কলামে আসছে। আর আনসিকিউরড ওরা কিন্তু বাইরের থেকে নিবে। আনসিকিউরড কত আছে? 83। ওরা কিন্তু সবাই, এদের সবাই মিলে এই টাকাটা নিতে হবে তাদের। বুঝছো এটা? এবার আমার কোশ্চেন অ্যান্সার দাও। সিকিউরড দায় কটা? 4টা। উপস্থাপন বুঝছো? আবার বলি, প্রথমে লিখবো কি? ফুললি, সম্পদ এবং দায়ের ডিফারেন্সটা সারপ্লাস এস পার কন্ট্রা। প্রিফারেন্সিয়াল ডিডাক্ট এস পার কন্ট্রা। পার্টলি বিয়োগ করার পর যা থাকবে বাইরে বসাই দিব। আনসিকিউরড বাইরে বসাই দিব। এইটুক যদি মনে রাখতে পারো আর ওয়ার্কিংসটা যদি বুঝতে পারো, তোমার অঙ্ক অর্ধেক হয়ে গেছে দিকে। ওয়েট করো একটু। বুঝছি আমরা এটা? আমরা এটা একটু আগে ওয়ার্কিংস করলাম। হ্যাঁ, প্রথম তো আনসিকিউরড করেছি আমরা। বুঝছি? এবার আসেন অ্যাসেট পাশে যাব। অ্যাসেট পাশে প্রথমে আমরা ওই অ্যাসেট গুলো সেল করব যে অ্যাসেট গুলো আমরা বন্ধক দেইনি। বন্ধক দেইনি। আমরা যতগুলো সম্পদ দেখছিলাম সব বন্ধক দিছি? সবগুলো আমরা বন্ধক দেইনি। কি কি বন্ধক দিন একটু দেখি আমরা। দেখো আনসিকিউরড প্রপার্টিজ, এই পাশে আমরা যোগ করে দিলাম। এবার আনসিকিউরড প্রপার্টিজে দেখো আমরা কি কি বন্ধক দেইনি, একটু খেয়াল করো। আমরা বন্ধক দেইনি হচ্ছে ক্যাশ, কনসাইনমেন্ট, মেশিনারি, ফার্নিচার, মিসলেনিয়াস অ্যাসেট। এগুলোর বাইরের একটা বুক ভ্যালু আছে, আবার কিছু আদায় মূল্য আছে। 2 করে লিখে দিছি। যেটা আদায় হবে সেটা বাইরের কলামে, আর যেটা বুক ভ্যালু দেওয়া আছে অঙ্কে এটা ভিতরের কলামে লিখে দিছি। বুঝছি? আরেকটা ছিল ব্যাড ডেট, বুক ডেট মানে দেনাদার। কি ছিল? বুক ডেট। গুড, গুড মানে ভালো মানুষের কাছে 20,000 পাইতাম, 20,000 পাবো। আরেকটা ছিল সন্দেহজনক, প্রাউড বাটফার, ওর কাছে 10,000-এর মধ্যে কত পাবো? 2,000 পাবো। বুঝছি? আরেকটা ছিল বিল অফ এক্সচেঞ্জ বা বিল রিসিভেবল। বিল অফ এক্সচেঞ্জ বা বিল রিসিভেবল, ওইটা আমরা সরাসরি লিখে দিলাম। এবার আমরা যোগ করে দিলাম, কত টাকা আসলো। বলতো এটা কি কঠিন প্রক্রিয়া? আবার বলতেছি, দায়পাশ কি কি? ফুললি, প্রিফারেন্সিয়াল, পার্টলি, আনসিকিউরড। অ্যাসেট পাশে যে সকল সম্পত্তি কোন জায়গায় বন্ধক দাওনি শুধু ওগুলো সিরিয়ালে লিখবা।
লিখছি? লেখার পর এই যে সম্পত্তিগুলো বিক্রি করছে এগুলোর উপর কি রিসিভার কিছু টাকা পয়সা পাইবো না? পাইবো। কত পার্সেন্ট? 10, 5, 1। তাহলে এখানে তো আমাদের 10 লাখের অনেক কম, 45,000 টাকা। তাহলে কত দিব? 10% দিব। কত পার্সেন্ট? 10%। এখানে রিসিভার ফি বাদ দিবা 10%। এখন 10% বাদ দিলে তো এখানে 45,000 10% তো 4,500 আসার কথা। কত আসার কথা? 4,500। তবে 10% বাদ দেওয়ার সময় এখান থেকে 100 টাকা ক্যাশ বাদ দিয়ে দিবা। 10 লাখের যদি উপর হতো সেক্ষেত্রে কি আপনি হতো? সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী হতো। আচ্ছা, এখানে কত বাদ দিবা? ক্যাশ টাকাটা বাদ দিয়ে করবা। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে যে এখানে ধরে নেওয়া হয় যে রিসিভার সাহেব আইসেই তো আমার ডয়ের টাকাটা পাইছে ক্যাশ, এটার জন্য তো তার কোনো পরিশ্রম করতে হয় না। তাহলে এখান থেকে তার আমরা 4%, 10% দিব। সেজন্য টোটাল সম্পত্তি থেকে ক্যাশের টাকাটা বাদ দিয়ে 10% দেওয়া হয়। তাহলে এই প্রক্রিয়াটা বুঝছি কি করবো আমরা এরপরে? সম্পদ বিক্রি করে কত পার্সেন্ট দিয়ে দিব? 10%। তোমাদের 99.99% ম্যাথে 10% ইউজ হয়, এত বেশি টাকা ম্যাথে থাকে না। তো আমরা 10% এখানে মনে রাখলে হলো। স্যার 10% 4,400 হয় না? ওই যে 45,000 থেকে আবার দিছি 100, যেটাই আবার দিলাম ক্যাশ। বুঝছি? এবার কত থাকে আমাদের? 40,500। আর কোন সম্পদ আছে? বলো, আর কোন সম্পদ আছে? নাই। আচ্ছা বলো তো, ফুললি সিকিউর যখন করছিলাম আমরা, ফুললি সিকিউর সম্পদ বেশি না দায় বেশি? Fully secured সম্পদ বেশি। সম্পদ বেশি। সম্পদ বেশি হয়ে কত পাচ্ছিল? 23,960। 23,960। ওই সম্পদকে ওরা দিয়ে দিব না আমরা নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো। ওই সম্পদটা আমরা এখানে না কি করে দিব? যোগ করে দিব। এটার নাম হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। মানে এই উদ্বৃত্তটা বিপরীত পাশে যোগ হবে। এই উদ্বৃত্তটা কি হবে? বিপরীত পাশে। এই জন্য এটা এখানে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমরা ইউজ করি নাই। যেভাবে আসলে রেখে দিচ্ছিলাম না, এটাই সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা হিসেবে যোগ করবা। তাহলে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা যখন যোগ করছো, ডিডাক্ট মানে কর্তন অ্যাজ পার কন্ট্রা কি করবেন? বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দেওয়ার পর আপনার কাছে আর কত আছে? সেটা বিক করলাম কেন? তো ডিডাক্ট মানে তুমি ফিনান্সিয়াল সবার আগে দিয়ে দিতে হবে না? ওর তো অগ্রাধিকার, সে পেয়ে যাবে, সবার আগে পে করে দিবে তোমার সম্পদ থেকে। কত ভাই? 61,470। এখন বললাম তো আমার কাছে টোটাল দায় আছে কত? 1,07,440। 640। সম্পদ আছে কত? 61,470। তাহলে আমার ঘাটতিটা বেরিয়ে গেল কত? 46,170 টাকা আমার ঘাটতি আছে। অর্থাৎ সম্পদের চেয়ে দায় বেশি আছে। দায় হচ্ছে 1,07,000 আর সম্পদ আছে 61,470। তার মানে বাকি টাকা আমার ঘাটতি। এই হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আবার আমি একটু তোমাদের রিভিউ দিচ্ছি। লাইবিলিটি পাস ফুললি যা থাকবে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, প্রিফারেন্সিয়াল ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা, পার্টলিতে বিয়োগ করে বাইরে টাকা বসাবো, আনসিকিউরড বাইরে বসাই দিব। অ্যাসেট পাশে গিয়ে যত প্রকার সম্পত্তি আমরা বন্ধক দেইনি ওগুলো বিক্রি করব। ওইখান থেকে 10% রিসিভার ফিস দিব, সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা যোগ করব, ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা বিয়োগ করে দিব। তারপর দুই পাশে মিলাইতে গিয়ে যে ঘাটতিটা আসবে ওটার নাম ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। দেখো তো আর কিছু আছে কিনা? এইটুকু মনে রাখতে পারলেই, দুইটা অঙ্ক যদি প্র্যাকটিস করো তোমাদের দেখবে যে এটা সহজেই তোমরা আয়ত্ত করতে পারবা। এরপর কিছু 19-20 নিয়ম থাকবে, ওগুলা ব্যাংক লোন থাকলে একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা আমরা পরবর্তী অঙ্কে আলাপ করবো। এই আলাপে করে তোমাদের মাথা নষ্ট করে দিতে চায় না। এক অঙ্কে যদি সবকিছু আমি তোমাদের আলোচনা করে দিই তোমাদের মাথার উপর দিয়ে যাবো, পরের দিন থেকে তোমরা অঙ্ক করার আগ্রহ হারাই ফেলবা। আমরা প্রত্যেকটা অঙ্ক থেকে কিছু কিছু নিয়ম শিখবো, ওটা হয়তো একটু 19-20 হবে, বাড়বে অল্প কিছু। ক্লিয়ার ব্যাপারটা? এই পর্যন্ত বলো এটা কঠিন কিনা? পারবো? ওকে, এবার আমরা করবো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। পরে রিকোয়ারমেন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট মানে ঘাটতি। কি ঘাটতি? এই ঘাটতিতে কি কি লিখবো? অ্যাসেট পাশে, ডেবিট পাশে এখানে লিখবা মূলধন। কি লিখবা? মূলধন। মূলধনের সুদ, মূলধনের সুদ, লাভ, তারপর ঘাটতি হিসাব, মানে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এর পাশে কি লিখবা? উত্তোলন। কি লিখবা? উত্তোলন। কারণ মূলধন যেমন তোমার আয় হতে পারে, উত্তোলন তোমার কি ব্যয়, ক্ষতি। তারপর উত্তোলনের সুদ। কি? উত্তোলনের সুদ। তারপর যত প্রকার লস আছে, যত প্রকার কি আছে লস আছে, আর রিসিভার ফিস। রিসিভার ফিস এগুলো লিখে দিলেই দেখবো দুই পাশ মিলে গেছে। দুই পাশ মিলে যাবে। এই ঘাটতিটা এখানে মিলাবো। তাহলে এখানে আমরা মনে রাখবো তো। এবার আমরা দেখি প্রথমে আমাদের অঙ্কে দেখো এক্সেস অ্যাসেট ওভার লায়াবিলিটিস, এটা নাম দিয়ে আমরা মূলধনটা লিখবো। কি লিখবো? মূলধন লিখবো। এখন অনেকে স্যার এখানে ক্যাপিটাল লিখে দিই। মিয়া তুমি তো দেউলিয়া হয়ে গেছো, তোমার আর মূলধন কি? মূলধন মানে কি? আমার তো অধিকার, সত্তা, এটা আমার দাবি। তুমি তো দেউলিয়া, নিজে দেউলিয়া, তোমার দাবি কি? এখানে মালিক আছে? এখন সব দায় দায়িত্ব কার? রিসিভারের।
সেজন্য এখানে সে মূলধন লিখতে পারবে না। মূলধন বললে তো এখানে মালিক আছে একজন, এখানে মালিক কে? এই জন্য এখানে লিখবে কি এক্সেস অ্যাসেট ওভার লাইবিলিটিস, মানে কি দায়িত্বে যতটুকু সম্পদ বেশি ওটাই তো মূলধন। একটু নাম ঘুরে লিখছে আর কি। এবার মূলধন লিখছি, প্রফিটটা লিখছি, কোয়েশ্চেনে দেওয়া আছে। প্রফিট আছে না কোয়েশ্চেনের নিচে? আছে। তারপর কি লিখছি? মূলধনের সুদ 6 বছর দ্বারা 2,500 টাকা করে পাইছে, লিখছি। এরপর দেখো প্রফিট অন সেল অফ শেয়ার, ওই যে আমরা সব সম্পত্তি বেচা লস দিছি, শুধু শেয়ার বেচা লাভ হয়েছিল 15,000 টাকা, শেয়ার 16,000 টাকা বেচছি, কত টাকা লাভ হয়েছিল? 1,000। ওই লাভটা এখানে চলে আসবে। যদি লাভ হলে ডেবিট পাশে, লস হলে ক্রেডিট পাশে। এরপর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, যেটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স একটু আগে আমরা বের করছি, এটা আমরা লিখে দিব, ঠিক আছে। ডেবিট পাশ শেষ, চলে যাবো ক্রেডিট পাশে। সকল ক্ষতি উত্তোলন এগুলোর হিসাব আছে। উত্তোলন 25,000 লস আছে কত? 25,000। উত্তোলন আছে, ব্যাড ডেট আছে 20,000-এ 20, কোনো লস নাই। 10,000-এ 2, কত? 8,000। তারপর আমাদের উত্তোলন আছে কত? 77,200। এরপর আমাদের লস অন রিয়েলাইজেশন, যত সম্পদে আমাদের লস দিছি সেটা কি কি? স্টকে লস দিছি কত? 20,000। কোথায় হয়েছে? দুইটা ডিফারেন্স, বুক ভ্যালু আর রিয়েলাইজেবল ভ্যালুর ডিফারেন্সটা। তারপর তোমার বিল ডিসকাউন্টেড, এটা পুরোটা যায়। এখন কত? এটা লস কেমনে? বিল ডিসকাউন্টেডটা লস কেমনে? বিল ডিসকাউন্টেডটা লস কেমনে? এটা লস কেমনে একটু খেয়াল করো। আমাদের বলতো নাইমুরের কাছে আমি যে টাকা পাইতাম, ওটা যে আমি ব্যাংকের কাছে বাগাই ফেলছিলাম, তখন কি আমার কাছে কোনো লেনদেন ছিল এটা? আর নাইমুর ডিফল্ট হওয়াতে ব্যাংক আমার কাছ থেকে এসে 3,000 লেগে গেছে। এখন বলতো এটা তো আমার দায় দেওয়ার কথা না, দেওয়ার কথা কার? তাহলে ওই দায়টা আমার ঘাড়ে যখন আসছে, তাহলে আমার লস হয়ে গেছে না? তাহলে এই লসটা হচ্ছে 3,000 টাকা, এটার জন্য লসে আসবে। মিল 9,000 টাকা লস, মেশিনারিতে 3,000 টাকা লস। ডিফারেন্স করলে তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা অ্যাসেটের পাশে। ফার্নিচারের লস, মিসসেলেনিয়াস অ্যাসেটের লস হয়েছে। এরপর রিসিভার ফিস দশটা কয় জায়গায়? 3 জায়গায়, ফুললিতে, পার্টলিতে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ। তিনটা রিসিভার ফিস এনে যোগ করে দিবা, দেখবা দুই পাশ মিলে গেছে। আচ্ছা, বিল ডিসকাউন্টটা দেবেন আপনি? বিল ডিসকাউন্টেডটা আমাদের অঙ্কে 3,000 টাকা, এটা নিয়ে কথা বললাম অনেকক্ষণ। ওই 3,000 টাকা বুঝছি আমরা। এটা যখন করে দিব আমরা, দুই পাশ কি হয়ে যাবে? মিলে যাবে। এই হচ্ছে অঙ্ক আমাদের। এবার যদি দুই পাশ না মিলে, তখন আরেকটু কাজ আছে ভিন্ন, ওটা আমরা পরের একটা ক্লাসে দেখাবো তোমাদের। যদি না মিলে তাহলে কেমনে মিলাতে হয় বুঝছি। তবে তোমাদের এখানে দুই পাশটা মিলে যাবে, ম্যাক্সিমাম অঙ্কে মিলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছি সবাই? পারবো তো? স্টার্ট।